উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্গিল দিবসের প্রাক্কালে মোদী সেই সমস্ত জওয়ানদের কথা স্মরণ করেছেন যারা দেশের স্বার্থে আত্মবলিদান দিয়েছেন। বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্গিল দিবসের প্রাক্কালে মোদী সেই সমস্ত জওয়ানদের কথা স্মরণ করেছেন যারা দেশের স্বার্থে আত্মবলিদান দিয়েছেন। 1999 সালের মে মাসে কার্গিল যুদ্ধ শুরু হয় ভারত পাকিস্তানের মধ্যে। 2 মাসের বেশি সময় ধরে চলেছিল কার্গিল যুদ্ধ। তবে যুদ্ধের শেষে ভারতের যে অংশ পাকিস্তানি সেনাদের দখলে চলে গিয়েছিল তা ফের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে আনেন ভারতীয় সেনা জওয়ানরা। এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর 490 জন অফিসার प्राण हारिয়েছিলেন। की गोलियों जो कि ऊपर से चल रही थी और इंक्लीमेंट वेदर उस दिन काफ़ी 3 जुलाई की रात थी, बर्फ़ गिर रही थी और पहुंचे ऊपर जाके हैंड टू हैंड फाइट जिसमें मेरे 6 जवान शहीद हुए और योगेंद्र यादव इंजर्ड हुआ। मेरे को भी एक गोली लगी टांग में और एक हाथ में, परंतु हमने दुश्मन को वहाँ से खदेड़े बगैर विजय या वीर गति जो मोटो था वो उसको और अपना इंडिया फ्लैग जो कि परचम हमने वहाँ लहराया दिया। हमने रस्सा बांध करके ऊपर चढ़ना शुरू किया, तभी दोनों तरफ से फायर आया और उस रास्ता हमारा कट ऑफ हो गया। केवल हम 7 जवान ऊपर चढ़ पाए। ऊपर चढ़े तो सामने दुश्मन के 2 बंकर्स, 7 जवानों ने अंधाधुंध फायरिंग किया और उसमें बैठे तमाम पाकिस्तानी को मौत के घाट उतारा। उसके बाद हमारा 5 घंटे तक उनसे फाइट चला और आखिरकार जो आखिरी फाइट हुआ उस आखिरी फाइट के अंदर मेरे तमाम साथी शहीद हो गए। भी जख्मी अवस्था में था, उनकी तरफ से मर चुका था। उन्होंने 2 बार गोलियां मार करके रीचेक कर लिया था कि इनमें से कोई जिंदा नहीं है। आखिरकार मेरे अंदर सिर्फ एक ही चीज़ थी कि मैं अपने अंदर एक दृढ़ संकल्प किया हुआ था कि अगर इसने सर और सीने में गोली नहीं मारी मैं जिंदा रहूँगा, चाहे मेरा हाथ या पैर दोनों ही काट करके क्यों ना ले जाए। और दृढ़ संकल्प की बदौलत भी आज मैं जिंदा हूँ। थोड़ा तो जगाए अपने दिलों में, क्या नाम है अपना जहां में, खड़े हैं कहाँ पे हम, है हमें जाना कहाँ, चले हैं कहाँ पे हम, हमसे पूछे ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কার্গিল বিজয় দিবস উদযাপনের দিনেও গ্রেনেড হামলা জারি রইল ভূস্বর্গে। জনবহুল আচ্ছাবল বাস স্ট্যান্ডের কাছে এই হামলায় প্রাণ হারিয়েছেন 1 জন এবং গুরুতর আহত হয় 5 জন। সেনাপ্রধান দলবীর সিং সোহাগ বলছেন, আরেকটা কার্গিল হতে দেবেন না কিছুতেই। অথচ কার্গিল বিজয় দিবস উদযাপনের দিনেও গ্রেনেড হামলা জারি রইল ভূস্বর্গে। এবার ঘটনাস্থল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলা। জনবহুল আচ্ছাবল বাস স্ট্যান্ডের কাছে এই হামলায় প্রাণ গিয়েছে 1 জনের, গুরুতর আহত আরো 5 জন। আহতের তালিকায় রয়েছেন সিআরপিএফ এর 1 জওয়ানও। পাক মদতপুষ্ট কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার পেছনে রয়েছে বলে দাবি গোয়েন্দাদের। শনিবারও শ্রীনগরের টেলিকম সংস্থার অফিস ও মোবাইল টাওয়ারে 3টি গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। অন্যদিকে কার্গিলে যুদ্ধ জয়ের 16তম বর্ষপূর্তির সপ্তাহব্যাপী অনুষ্ঠানও চলছে দ্রাস সেক্টরে। তারই মধ্যে এই হামলায় ফের কপালে ভাঁজ নয়াদিল্লির। পুলিশের দাবি, আচ্ছা বলে সিআরপিএফ ঘাঁটি লক্ষ্য করেই এই দিন হামলা চালায় এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। গ্রেনেড ছুড়েই সে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। আর গ্রেনেডটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আছড়ে পড়ে ঘাঁটি লাগোয়া বাস স্ট্যান্ডে। মুহূর্তে আতঙ্ক ছড়ায় এলাকায়। পরিস্থিতির নিয়ন্ত্রণে আচ্ছা বলে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করে প্রশাসন। স্বাধীনতা দিবসের আগে এই ধরনের হামলা আরও বাড়বে বলেই আশঙ্কা গোয়েন্দাদের। অস্বস্তি বেড়েছে সেনা মহলেও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো 2 দিনব্যাপী ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির কমলপুর বিভাগীয় কমিটির 5ম ত্রিবার্ষিক বিভাগীয় সম্মেলন। প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা ছিলেন মন্ত্রী ভানুলাল সাহা। প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শনিবার বিকেলে শুরু হলো ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির কমলপুর বিভাগীয় কমিটির 5ম ত্রিবার্ষিক বিভাগীয় সম্মেলন। 2 দিনব্যাপী এই সম্মেলনকে সামনে রেখে শনিবার কমলপুর শহরে মিছিল করে সমাবেশের মধ্যে অংশগ্রহণ করে সংগঠনের সদস্যবৃন্দ। সমাবেশ শুরু হওয়ার আগে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন টিজিটি এর রাজ্য কমিটির সম্পাদক স্বপন বল।
শহীদ বেদিতে মাল্যদান পর্বের আগে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির উদ্যোগে কমলপুর শহরে বেশ বড়সড় মিছিল করা হয়। মিছিল শেষে ফুলছড়ি লক্ষ্মীনারায়ণ ক্লাবের সামনে সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। গণসঙ্গীত পরিবেশন শেষে শুরু হয় প্রকাশ্য সমাবেশের কাজ। শনিবার বিকেলে টিজিটিএ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রমোদ দেব রায়, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক স্বপন বল, অর্থমন্ত্রী ভানুলাল সাহা, সিপিএম কমলপুর বিভাগীয় কমিটির সম্পাদক অঞ্জন দাস, টিজিটিএ কমলপুর মহকুমা কমিটির সম্পাদক সুনীল দেব প্রমুখ। সমাবেশে প্রধান বক্তার ভাষণে অর্থমন্ত্রী ভানুলাল সাহা বলেন, যে দেশে বিংশ শতাব্দীর প্রথম দিকে সাম্রাজ্যবাদ বিরোধী উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে ব্রিটিশকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, সেই সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা সম্পন্ন ভারতবর্ষের বর্তমান শাসক দল রংকার যাই হোক এই বিশ্বায়নের সময়ে কংগ্রেস বলেন, বিজেপি বলেন, সাম্রাজ্যবাদের কাছে হাঁটু গেড়ে তার নির্দেশ মানছে না মেনে হয়তো উপায় নেই। সমাবেশে সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আগুন ধরিয়ে দিল তারা। ঝাড়খণ্ডে ফের মাওবাদী হামলা। শুক্রবার রাতে বোকারোতে সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেডের 36টি পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দিল তারা। শুক্রবার রাতে রাঁচি থেকে 130 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের বেমরো অঞ্চলের সিসিএল প্রজেক্টে হামলা চালায় শতাধিক মাওবাদীরা। নিরাপত্তা রক্ষীদের পিটিয়ে প্রজেক্ট অঞ্চল থেকে বের করে দেয় তারা। এরপরেই আগুন ধরিয়ে দেয় ট্রাকগুলিতে। অভিযুক্ত মাওবাদীদের ধরতে ইতিমধ্যে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। এখনও সে রাজ্যের 24টি জেলার মধ্যে 18টিতে ভালো রকম সক্রিয় মাওবাদীরা। এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হল ঝাড়খণ্ডের প্রথম সারির মাওবাদী নেতা সিলভেস্টার মিনোজ। তার মাথার দাম ঘোষিত হয়েছিল 15 লক্ষ টাকা। ছেনপুর থানার অন্তর্গত এক জায়গায় সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে সিপিআই মাওবাদীর জোনাল এরিয়া কমিটির এই সদস্য প্রাণ হারায় বলে জানিয়েছেন पुलिस सुपर भीमसेन तुती। 4:45 बजे भोर के आसपास एनकाउंटर शुरू हुआ। पुलिस की तरफ से कुछ 24 चक्र गोलियां चलाई गई और जिसमें शिवरंजन भगत मारा गया, दिलवर को गिरफ्तार किया गया। एक AK-47 राइफल और एक 315 रेगुलर राइफल, ये 2 बरामदगी हुई है। জানা গিয়েছে মাওবাদীরা এলাকার একটি গ্রামে জড়ো হয়েছে বলে সূত্র মারফত খবর পেয়ে ভোর রাতে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। পুলিশ বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। দিলবর নামে এক সাব জোনাল কমান্ডার সংঘর্ষস্থল থেকে গ্রেপ্তার হয়েছে। তার মাথার দাম 5 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। सरजू यादव को हमने गिरफ्तार किया है। उनके घर पर हमने छापामारी करने पर हमको एक राइफल और एक देसी कार्बाइन वेपन्स मिला है और 2 जिंदा गोली हमने बरामद किया गया। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য জুড়ে দিকে দিকে নানা আক্রমণের শিকার হচ্ছে বিজেপি দলের কর্মী সমর্থকরা, আর এজন্য দায়ী সিপিএম। এরও বিভিন্ন অভিযোগ নিয়ে শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় বিস্তারিত তুলে ধরেন প্রদেশ বিজেপি সভাপতি সুধীরেন্দ্র দাশগুপ্ত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্ররোচনায় সারা রাজ্যে সিপিএম দলের ক্যাডার বাহিনী বিজেপি দলকে সিপিএম দলের চিরশত্রু বলে প্রচার করে বেড়াচ্ছে এবং সাধারণ জনগণকে বিজেপি দলের বিরুদ্ধে খেপিয়ে তুলছে, যার ফলে রাজ্য জুড়ে এখন দিকে দিকে দলের কর্মীরা আক্রমণের শিকার হচ্ছে। এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি সুধীন্দ্র দাশগুপ্তের। শনিবার সন্ধ্যায় দলের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সারা ত্রিপুরা সিপিএমের ক্যাডার বাহিনী মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্ররোচনায় বিজেপি সিপিএমের প্রধান শত্রু এই কথা বলে বলে বিরোধী মানিক সরকার রাজ্যের সাধারণ মানুষকে বিজেপির বিরুদ্ধে খেপিয়ে তুলছে, যার ফলে আজকে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে। পাশাপাশি তিনি এদিন আরও বলেন, বিজেপি কর্মীদেরকে নিজের আত্মরক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নিতে হবে। তবে তিনি বলেন এই অস্ত্র পিস্তল বা বন্দুক নয়। তবে কি সেই অস্ত্র তা তিনি বলেননি, শুধু বলেন ইটের বদলে ইট দিয়েই তারা উত্তর দেবেন। আমরা হুঁশিয়ারি দিয়েছি, ফর সেলফ প্রোটেকশন
বিজেপি কর্মীদের অস্ত্র হাতে নিতে হবে। সেই অস্ত্র পিস্তল নয়, 147 নয়, সেই অস্ত্র মজবুত সংগঠন। ইটের বদলে ইট হবে, সেখানে রসগোল্লা হবে না। তিনি বলেন, পুলিশ দলের কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তারা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। রাজ্যের পঞ্চায়েত সহ এডিসি নির্বাচনে বিজেপি কর্মীদের উপর আক্রমণ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি প্রশ্ন করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বা সিপিএম দলের রাজ্য সম্পাদক বিজন দলের উপর আক্রমণ হলে তারা কি করতেন। এডিসি নির্বাচনে আমাদের উপর অত্যাচার হয়েছে, উপনির্বাচনে আমাদের প্রার্থীদের উপর হামলা হয়েছে, যেগুলো করলে পর আমি জানতে চাই বিজন দল মানে সরকারের এদের পরিবার নিয়ে এরকম ঘটনা ঘটে, ওরা কি করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রেগা কর্মচারী সমন্বয় সমিতি, সালেমা এবং দুর্গাচমনি ব্লক লেভেল কমিটির যৌথ উদ্যোগে 46 সুরমা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক অঞ্জন দাসকে দেওয়া হলো সংবর্ধনা। ত্রিপুরা রেগা কর্মচারী সমন্বয় সমিতি, সালেমা এবং দুর্গাচমনি ব্লক লেভেল কমিটির যৌথ উদ্যোগে রবিবার হালাহালি কমিউনিটি হলে রেগা কর্মচারী সমন্বয় সমিতির দ্বারা আয়োজিত হল এক সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরমা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক অঞ্জন দাস, সংগঠনের রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক শিশির মালাকার, সহসভাপতি বাবুল দত্ত, পঞ্চায়েত সচিব রাখাল দাস, বসন্ত সিনহা সহ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনের সদস্যবৃন্দ। রেগা কর্মচারী সমন্বয় সমিতির পক্ষ থেকে প্রথমে সুরমা কেন্দ্রের বিধায়ক অঞ্জন দাসকে বেশ পরিয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। তারপর মোমবাতি প্রজ্বলন করে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক অঞ্জন দাস। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দানকালে সংগঠনের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুকান্ত দেবনাথ বলেন, যদিও দুটো ব্লকে আমাদের সংখ্যা খুব কম, এই স্বাগত ভাষণের মধ্য দিয়ে আমি অঞ্জন দাস সম্পর্কে দু চারটি কথা বলার চেষ্টা করব। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার ভাষণে বিধায়ক অঞ্জন দাস বলেন, সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজ করতে হবে, আর সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আর অংশগ্রহণ করার মতো সময় এবং সুযোগ নেই। তাই আপনাদের রেগা কর্মচারী সমন্বয় সমিতির নেতৃত্বদেরকেও আবেদন করেছিলাম যে প্রোগ্রামটা না নিলেও আপনারা যে সংবর্ধনার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তাতেই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আর অনুষ্ঠান করার প্রয়োজন নেই। তারপরও ওনারা বললেন যে না, প্রোগ্রামটা করতেই হয়, আমরা সিদ্ধান্ত নিয়েছি, না হলে আমরা মর্মাহত হব। অনুষ্ঠানের শেষে মানপত্র পাঠ করে শোনান সংগঠনের সদস্য নিবেদিতা চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 9 আগস্ট দিল্লিতে ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটের উদ্যোগে একদিনের কনভেনশন এবং গণঅবস্থান অনুষ্ঠিত হবে। রবিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান আইপিএফটি দলের সভাপতি এনসি দেববর্মা। ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকা নিয়ে ত্রিপুরাল্যান্ডের নামে পৃথক রাজ্য গঠনের দাবিতে উপজাতি ভিত্তিক দল আইপিএফটির আন্দোলন কর্মসূচি অব্যাহত। আগামী 9 আগস্ট দিল্লিতে ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটের উদ্যোগে একদিনের এক কনভেনশন এবং 10 আগস্ট দিল্লির যন্তরে মন্তরে একদিনের গণঅবস্থান অনুষ্ঠিত হবে। এই কনভেনশনে এবং গণঅবস্থানে আইপিএফটির দলের 2 প্রতিনিধি অংশ নেবেন। রবিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা জানান দলের সভাপতি এনসি দেববর্মা। তিনি আরও জানান, আগামী 23 আগস্ট আগরতলার পূর্বতন আস্তাবল ময়দান তথা বর্তমান বিবেকানন্দ ময়দান থেকে এক বিক্ষোভ র্যালির আয়োজন করা হবে এবং বিক্ষোভ র্যালির পর বিবেকানন্দ ময়দানে এক জনসভার আয়োজন করা হবে। এই সভায় রাজ্যের দলের নেতৃবৃন্দের পাশাপাশি গোর্খাল্যান্ড, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, আসামের বোরোল্যান্ড, ডিমারাজি প্রভৃতি পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনরত সংগঠনের প্রতিনিধিরা সহ অরুণাচল পিপলস পার্টি, মণিপুর পিপলস পার্টির নেতৃবৃন্দ এই সমাবেশে অংশ নেবেন। এই জনসভা এই সময়ের সবচেয়ে বড় জনসভা হবে বলেও মত ব্যক্ত করেন। আগামী 9 আগস্ট দিল্লির কনস্টিটিউশন ক্লাবে একদিনের ন্যাশনাল কনভেনশন হবে পৃথক রাজ্যের দাবিগুলো নিয়ে, এবং তার পরদিন 10 আগস্ট দিল্লির
পার্লামেন্ট স্ট্রিটের যন্ত্র মন্ত্রে ওই ফেডারেশনের উদ্যোগেই একদিনের গণ অবস্থান পালিত হবে। সেই জাতীয় স্তরের প্রোগ্রামে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের সহ সাধারণ সম্পাদক শ্রী মেবার কুমার জমাতিয়া এবং আরেকজন আমাদের নেতৃত্ব শ্রী চিত্তরঞ্জন দেববর্মা ওই কনভেনশনে এবং গণধর্নাতে তারা আমাদের আইপিএফটির প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আমরা আগামী 23 অগস্ট 2015 দিন রবিবার আগরতলার পূর্বতন আস্তাবল ময়দান, বর্তমানে বিবেকানন্দ স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে আমরা 23 অগস্ট ঐতিহাসিক এবং এই জগৎকালের বৃহত্তম জনসমাবেশ করতে চলছি। রাজনৈতিক সচেতনদের মতে একটি জাতিগোষ্ঠীর কিছু সংখ্যক মানুষ, বিশেষ করে উঠতি বয়সের যুবক যুবতীদের মগজ ধুলাই করে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টায় ব্যস্ত কয়েকজন উপজাতি নেতা রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করার জন্য আগুন নিয়ে খেলায় মেতেছেন। এখন দেখার বিষয় এনসি দেববর্মা যে দাবি করেছেন সর্বকালের বড় জনসভা হবে তা আসলে কি চেহারা নেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2 সন্তানের জননী স্বামী ও সন্তানদের ফেলে পালিয়ে যায় পরপুরুষের সঙ্গে। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন বরজলা এলাকায়। সাজানো সংসার ফেলে পরপুরুষের সঙ্গে চম্পট দিল 2 সন্তানের জননী। মাহারা সন্তানরা আজ ঘরে খাবার থাকা সত্ত্বেও খেতে পারছে না, রাতে ঘুম আসছে না, শুধু মা মা করে চিৎকার করছে। কিন্তু নির্দয়া মা লিপনা বেগম সন্তানদের প্রতি সব মায়া মমতা ত্যাগ করে পাড়ি দিল পরপুরুষের সঙ্গে। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিশ্রামগঞ্জ থানাধীন বরজলা এলাকায়। স্বামী বিল্লাল মিয়া জানায়, কর্মসূত্রে লরি নিয়ে সে মাসের বেশিরভাগ সময় রাজ্যের বাইরে থাকে। এর সুযোগ নিয়ে তার স্ত্রী পরপুরুষের সঙ্গে ভাব জমায় এবং গত বুধবার সন্ধ্যা রাতে ৭৫,০০০ নগদ টাকা এবং 1 ভরি 4 আনা স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। বাড়িতে আমি আইসি ধরে এদিকে ফুলাড়ি বাড়িতে কান্ত আছে, বাড়িতে নাই। মা মা কইসা গ্যাসের ভিতরে ডাইল বয়ে রাখতে, ডাইল বয়ে যায় গেছে। আমি জঙ্গল টঙ্গল সবাই রেলি আমার মাসিটা সবাই বিচারছি, না গিয়ে গেছে 7টার সময়। টাকা লয়ে গেছে আমার স্লাগের 35,000 করো, বন্ধনের 30,000 না 40,000। আর আমার কাছে চাবি আছে সুখেতে, বাচ্চন কাছে চাবি ঘরে টেয়া আছে, আমি চাবিটা লয়ে লিখি। আর থানা এরপর আমি থানা গেছি, জিডি করতাম, বিশ্রাম থানা জিডি করতাম। যখন বিশ্রাম থানা জিডি টিডি করে সারছি, ওই জঙ্গল টঙ্গল তোমরা বিচার শুনি। আমি কইছি স্যার বিচার, তারা জানা কইছে যাইতো না। আমি একজন করে একাকে গেলে আমার কাছে দিয়ে দিব, আমি কইছি একা আমি যাইতাম না। আর তারা থানা আইসে, থানাটাও আমার থানাটা আইসে কি তৈছে, আমি স্যার আমি দিতে পারতাম। আর তারা কইতা পঞ্চায়েতে মিটিং করে ডাইলে তো আইব লাইলে আমার বাচ্চা। আপনি কি চান? আমি ওকে আইনগতভাবে যেটা শাস্তি আমি এটা পাই। তাদের 10 বছরের সন্তান দিলাল মিয়া জানায়, প্রতিদিন রাতে এক অচেনা পুরুষ তাদের ঘরে আসতো এবং বাচ্চাদের জন্য কিছু চকলেট জাতীয় খাবার আনতো এবং তখন তাদের মধ্যে দীর্ঘক্ষণ আলাপচারিতা চলত। বাবু শোয়ালে আগে না ভাই, আর বেডের রাতটা রাখিয়ে বাচ্চে গাইতে বিস্কুট আনে তারে হাতলে ঘুমায় যায়। বাড়ির পার্শ্ববর্তী এক মহিলা জানায়, দীর্ঘদিন ধরে এক পরপুরুষের সঙ্গে গৃহবধূ লিপনার অবৈধ সম্পর্ক ছিল। ওই দিন সন্ধ্যাবেলা বাচ্চাদের ডাহে আমরা দৌড়ে আইলাম, কিরে তোরা সিলাস কিরে ডাহস কিরে। তো মা আমরা পড়তাম বসি, মা কই জানি গেছে গা পাই না। তাড়াতাড়ি আমরা হারি কাটলাম, কেম ধরাইলাম। ধরাই কইছে যে মায়ের রাত্রের বেলা একটা বেড়া আইলে বেড়ার লোকে মা এদিকে থাকে আর আমরা এদিকে থাকি, বাবু গাড়ির জায়গা মানে আমরা বিস্কুট টুসুট আই না, আমরা ধরে খাই না। শেষ পর্যন্ত সে সংসারের মায়া ছেড়ে পরপুরুষের সঙ্গে পাড়ি দিয়েছে। স্বামী বিল্লাল মিয়া বিষয়টি বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই চকবের এলাকাস্থিত খোয়াই নদীর পাড়ে উদ্ধার হলো নদীতে তলিয়ে যাওয়া তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর এলাকার মহিলা সরস্বতী দাসের মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে।
খোয়াই নদী থেকে উদ্ধার হওয়া মহিলার মৃতদেহ শনাক্ত হয়েছে। মহিলার নাম সরস্বতী দাস, বয়স ৭৫, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ পুলিনপুর। গত ২০ জুলাই বাড়ির পাশে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিলেন তিনি। ওই দিন সন্ধ্যায় মহিলার নিখোঁজ ডায়েরি করে পরিবার। শনিবার তেলিয়ামুড়া পুলিশের সহায়তায় এবং খোয়াই পুলিশ প্রশাসনের তৎপরতায় দেহ শনাক্ত হয়। খোয়াই এসডিপিও রাজীব সেনগুপ্ত এ বিষয়ে নিশ্চয়তা প্রদান করেন যে লাশটি ওই মহিলারই। উল্লেখ্য, শনিবার সকালে চকবেড় এলাকার মানুষ হঠাৎ দেখতে পায় খোয়াই নদীর পাড়ে একটি মৃতদেহ আটকে আছে। পরে খবর করা হয় খোয়াই থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করলেও মৃত মহিলার পরিচয় জানতে পারেনি। অবশেষে শনাক্ত করা হয় মৃত মহিলার পরিচয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খোয়াই জুড়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও সাত সকালে এক যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় ৩ জন। আহতদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনা তেলিয়ামুড়ার নেতাজিনগর লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায়। তেলিয়ামুড়ায় যেন দুর্ঘটনা পিছু ছাড়ছে না। একদিকে জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণেই হোক আর চালকের অসাবধানতার কারণেই হোক, প্রতিনিয়ত ঘটে চলছে দুর্ঘটনা। রবিবারও সাত সকালে ঘটে গেল এক মারুতিয়ন ও টাটা এজ মালগাড়ির মধ্যে দুর্ঘটনা। ঘটনায় আহত মারুতি গাড়ির চালক সহ এক যাত্রী। তাদের আশঙ্কাজনক অবস্থায় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল থেকে জিবিতে পাঠানো হয়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকাল ৬টা নাগাদ একটি ইয়ন গাড়ি চাকমাঘাট থেকে তেলিয়ামুড়ার দিকে আসার সময় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। পথের মধ্যে কয়েকজন পথচারী মারুতি গাড়িটিকে থামিয়ে ধীরে যেতে বললেও সে তাদের কথা শুনেননি। গাড়িতে চালকের সাথে তার এক নিকটাত্মীয় তথা প্রিয়া বর্মন নামে এক যুবতী ছিল। চালকের নাম গোপাল বর্মন। তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় তার বাড়ি। জাতীয় সড়ক ধরে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আসার সময় নেতাজিনগর লোকনাথ আশ্রমের নিকটে আসতেই TR03C1609 নম্বরের একটি টাটা এজ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় এক পথচারী। এটা আমরা মনে করতেছি, হ্যাঁ, হঠাৎ করে দেখি গাড়ি রাস্তার মধ্যে ইয়ে করে আইতেছে, এই মারুতি গাড়িটা, হ্যাঁ মারুতি কার। তারপরে দেখলাম আমরা হাত দিয়ে আটকাইছি ওরা কয়ে দিয়েছি যে মানে সাবধানে যাইতো। তো হ্যাঁ এই পড়তো, সামনে আয় দেখলাম হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে। মতামত অবস্থায় ছিল, সামনে তো গেছেন, তবে নিচে কিছু আসলো, হ্যাঁ দুদূর পাওয়া গেছে গাড়িতে। চাকমাঘাটের দিকে আইতেছে, একটা মেয়ে আছে গাড়িতে। আচ্ছা, ওই গাড়িটাকে দাঁড়ানো আসলো, ওই গাড়িটা আইতেছে। ঘটনার সঙ্গে সঙ্গে এলাকার লোক তাদের তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে টাটা এইচের একজন যাত্রীসহ চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আর মারুতির গাড়ির চালক ও প্রিয়া বর্মনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের জিবিতে স্থানান্তরিত করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাড়ি দুটিকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে এবং একটি দুর্ঘটনাজনিত মামলাও নেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্গিল দিবসের প্রাক্কালে মোদী সেই সমস্ত জওয়ানদের কথা স্মরণ করেছেন যারা দেশের স্বার্থে আত্মবলিদান দিয়েছেন। কার্গিল বিজয় দিবস উদযাপনের দিনেও গ্রেনেড হামলা জারি রইল